হুম, আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম জামিল হোসেন বলছিলাম সাপোর্ট টিম থেকে। আমাকে ওয়ালাইকুম আসসালাম। ম্যাম শোনা যাচ্ছে আপনাকে? জি আছে, জি আছে। আহ,
আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? ম্যাম তো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকের আমাদের টপিকস যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে বাচ্চাদের নিউট্রিশনাল ডিসঅর্ডার্স আসলে অনেক টপিকস আছে। ওই একটা সেশনে আসলে সব টপিকস তো কভার করা যায় না। তো কিছু কিছু আমাদের ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো এখন পাবলিক হেলথ কনসার্নস যেগুলো আছে, আর ঠিক আমাদের জেনারেল প্র্যাকটিসের জন্য যা যা দরকার কিছু কিছু আছে, যেমন খুব কমন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কিন্তু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ঠিক আমাদের জিপি প্র্যাকটিসের চেয়েও এটা হচ্ছে মোর অ্যাকিউট কন্ডিশন, মোর সিরিয়াস কন্ডিশন এবং হসপিটালাইজড কন্ডিশন। সো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন এখানে ঠিক কাভার হয়নি। ঠিক আমাদের জেনারেল প্র্যাকটিসে আমরা ডে টু ডে যা পাবো ওই টপিকসগুলো নিয়েই আমি মেইনলি আলোচনা করছি। আমাদের নিউট্রিশনাল ডিসঅর্ডার্স এর এখানে আজকে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ দ্য নিউট্রিশন ইন দ্য চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ, and we are to be familiarized with the common nutritional disorders of children in Bangladesh and how to manage and when to refer. নিউট্রিশন কি আমরা আসলে সবাই জানি। নিউট্রিশন হচ্ছে যে দিস ইজ দ্য সাফিসিয়েন্ট এনার্জি সোর্স ইন দ্য ফর্ম অফ প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট in proper proportion. And along with this, proper and balanced nutrition should contain vitamin and minerals along with the protein, fat and carbohydrate. তাহলে আমরা বলি যে নিউট্রিশন আসলে আহ, দুই রকম আছে। একটা হচ্ছে যে নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস দুই রকম আছে, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে ওইগুলো যেগুলো আমাদের কোয়ান্টিটি অনেক বেশি দরকার হয়। মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ট্রেস এলিমেন্টস আর দোজ যেগুলো আমাদের খুব অল্প পরিমাণে অল্প পরিমাণে দরকার হয়, কিন্তু these are essential, otherwise the deficiency of those trace elements may cause specific disease. In a balanced diet of children should be combination of কার্বোহাইড্রেট আমরা আগেই আলোচনা করেছি। এখন একটা বাচ্চার প্রপোর্শনটা কেমন থাকবে? প্রপোর্শনটা একটা নর্মাল হেলদি চাইল্ডের জন্য প্রপোর্শনটা থাকে হচ্ছে মেইনলি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মোর দেন 50%, যেটা আমাদের রেঞ্জ হিসেবে বলা হয় যে 45 to 65%। প্রোটিন শুড বি আপ টু 20% অ্যান্ড ফ্যাট কন্টেন্ট ইজ আপ টু 35%। And a balanced diet is important. Why it is important? Because for the growth of a child, it builds the immune system of the child. It helps in the development of the brain of a growing baby, helps to repair the damaged tissue of the body and produce enzymes and the hormones. So what are the deficiency disorders which we will discuss today? These are the failure to thrive, obesity, vitamin deficiency, and iron deficiency. So what is failure to thrive? এই ফেলিউর টু থ্রাইভ এখানে আমরা আলোচনা করতে গিয়ে আমরা যেটা আহ, আলোচনা করব সেটা হচ্ছে খুব ব্রিফলি অ্যাবাউট দ্য গ্রোথ চার্টস, হাউ টু আইডেন্টিফাই ফেলিউর টু থ্রাইভ, what are the causes of the failure to thrive, and how to manage children with failure to thrive. সো ইপিডেমিওলজিক্যালি ফেলিউর টু থ্রাইভ খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা খুব কমনলি আমাদের মিস হয়ে যায় এবং বলা হয় যে 20 to 50% অফ দ্য ফেলিউর টু থ্রাইভ ইজ নট এভিডেন্ট টু দ্য ফিজিশিয়ানস। তাহলে ডেফিনিশনটা কি? ডেফিনিশন হচ্ছে যে ফিজিক্যাল গ্রোথ অফ এ চাইল্ড দ্যাট ইজ সিগনিফিকেন্টলি লেস দেন দ্যাট অফ দ্য পিয়ার্স। তার বয়সী একটা বাচ্চার জন্য ঠিক যতটুকু ওজন হওয়ার কথা ছিল তার চেয়ে সিগনিফিকেন্টলি যখন কম হয় তখন তাকে আমরা বলি ফেলিউর টু থ্রাইভ। এটা কিরকম? দ্যাট ইজ দ্য ওয়েট ফর এইজ দ্যাট ফলস বিলো দ্য ফিফথ পার্সেন্টাইল অন multiple occasions or weight deceleration that crosses to major percentile lines on a growth chart. তার মানে এটা হচ্ছে যে আমাদের একটা পার্সেন্টাইল চার্ট, আমি ব্রিফলি এটা আলোচনা করব গ্রোথ চার্ট নিয়ে। তার ফিফথ পার্সেন্টাইলে যখন নিচে নেমে যায়, অথবা একটা বাচ্চা গ্রোথ যখন ফল করতে থাকে
দুইটা সে এক্সিস্টিং যেটাতে ছিল, এবং ওটা যদি আমরা সিরিয়ালি তার গ্রোথ চার্টটা মেনটেন করি, দেখা যাবে যে তার চেয়ে এটা দুই সেন্ট্রাল চার্টে নেমে গেছে। আবার যদি আমরা অন্যভাবে যদি ফেইলিউর টু থ্রাইভকে ডিফাইন করতে চাই, ফেইলিউর টু থ্রাইভ ইজ সাস্টেইন ওয়েট লস অর ফেইলিউর টু গেইন ওয়েট অর আ পারসিস্টেন্ট ফল ইন ওয়েট অ্যাকর্ডিং টু এ স্ট্যান্ডার্ড গ্রোথ চার্ট। তার মানে তার ওয়েট লস হতে পারে, ওয়েট গেইন লঙ্গার পিরিয়ডের জন্য তার ওয়েট গেইন না হতে পারে, অথবা তার ওয়েট ফল্টারিং হতে পারে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড চার্ট। তাইলে আমরা এখানে দুইটা গ্রোথ চার্ট দেখাচ্ছি। এই গ্রোথ চার্টগুলা, আমরা গ্রোথ চার্ট নিয়ে যদি একটু, অনেক রকমের সেন্ট্রাল চার্ট আছে, সেন্ট্রাল চার্ট গ্রোথ চার্টও অনেকগুলো আছে। গ্রোথ চার্ট আছে, হাইটের আছে, ওয়েটের আছে, ওয়েভসের আছে। বাচ্চাদের যে হেড সারকামফারেন্স, এটা বয়সের সাথে সাথে বাড়ে, তার একটা সেন্ট্রাল চার্ট আছে। তা মিড প্যারেন্টাইল হাইটের গ্রোথ চার্ট আছে। এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ গ্রোথ চার্ট আছে। আমার কি কার্সারটা দেখা যাচ্ছে যেটা মুভ করছে? আমার কি কার্সরটা দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যায়। আচ্ছা, আমার কার্সারে আমি যদি এই যে ব্লু যে গ্রোথ চার্টটা, এবং মেল এবং ফিমেলের গ্রোথ চার্ট কিন্তু ডিফার করে। মেল এবং ফিমেলের গ্রোথ চার্ট ডিফার করে। ব্লুটা হচ্ছে মেল আর পিঙ্কটা হচ্ছে ফিমেল। এবং আমাদের নিচে যেটা আছে এজ অফ এ চাইল্ড, এবং ভার্টিক্যালি আছে ওয়েট অফ এ চাইল্ড। এখানে আমাদের যে ব্লু লাইনটা আছে, দিট ইজ দ্য 50th সেন্টাইল। এখানে আমরা 5টা লাইন দেখছি, আরো অনেকগুলো লাইন থাকতে পারে। তো সবচেয়ে নিচের যে লাইনটা, এটা হচ্ছে লোয়েস্ট, একটা ওই বয়সী বাচ্চার জন্য লোয়েস্ট ওয়েট রেঞ্জ। আর উপরেরটা হচ্ছে 90th সেন্টাইল, সেটা হচ্ছে একটা ওই বয়সী বাচ্চার জন্য হায়েস্ট। তো এর নিচে যখন থাকে তখন এটাকে বলা হয় আন্ডারওয়েট, এবং তার উপরে যখন থাকে, হায়েস্ট যে লাইনটা আছে, এখানে অনেকগুলো, এই যে গ্রিনের উপরে এবং নিচে অনেকগুলো লাইন আছে। স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়ে গেল। জি ম্যাডাম, বন্ধ হয়ে গেছে। আমি তো ইয়েতেও না, জুমেও তো নাই, দেখি না আছি। একটু ওপেন করে নি, মনে হয় বন্ধ হয়ে গেছে। এখন কি দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে না। ম্যাডাম, তো এই গ্রোথ চার্টটা, এই চার্টটাকে আমরা এই চার্টটাই স্ট্যান্ডার্ড থাকে, এবং চার্টটা ফলো করেই আমরা একটা বাচ্চা হাউ ফার হি ইজ গেইনিং হাইট, ওয়েট, এই সমস্ত জিনিসগুলো আমরা ঠিক করে নিই। তো এছাড়া বাচ্চাদের আরেকটা আছে রোড টু হেলথ চার্ট। ওই চার্টটাতে হচ্ছে তার স্বাস্থ্যকর্মী প্রত্যেকবার যখন তার বাড়িতে যায়, অথবা বাচ্চাটা যখন ওয়েল বেবি চেক আপে আসে, ওই বাচ্চাদের ওয়েট চার্টে, সে রোড টু হেলথ চার্টে ওইটা এটা লেবেল করে। এবং যখন দেখে যে তার ওয়েট কনজিকিউটিভ 3 মান্থসে তার ওয়েট বাড়েনি, অথবা আগের মাসে যা ছিল তার চেয়ে কমে গেছে, এবং পরপর কয়েকটা মাসে তার ওয়েট কমে গেছে, তখনই
তার ধারণা হয় যে এটা হচ্ছে একটা ফেলিউর টু থ্রাইভের বেবি। তাহলে আমরা গ্রোথ চার্ট সম্পর্কে জানলাম হচ্ছে যে ইট হেল্পস টু কিপ ট্র্যাক অফ বেবিস গ্রোথ ইন টার্মস অফ হাইট, ওয়েট, ওএফসি অ্যান্ড হোয়াট এভার ইট ইজ। Baby's growth is a good indicator of their overall health and nutrition. And the percentile chart in the growth chart is the most common type of growth chart used. Growth charts are used until child turns 18 years old. 18 বছর বয়স পর্যন্ত ওখানে থাকে। তাহলে আমরা ফেলিউর টু থ্রাইভের কজগুলো কি কি হতে পারে? আমরা যদি ব্রডলি চিন্তা করি তাহলে হয় কি যে তার ইনএডিকুয়েট ক্যালোরি ইনটেক হতে পারে, অথবা ক্যালোরি ইনটেক ঠিক ছিল বাট দে আর আনএবল টু ইউটিলাইজ দোজ ক্যালোরিজ, অথবা when the body demand is more for the calories. All the three conditions can cause failure to thrive, but most of the time more than one of these causes can overlap. ইনএডিকুয়েট ক্যালোরি ইনটেকের মধ্যে আমাদের কমন কিছু কন্ডিশনস আছে, যেমন ফল্টি ব্রেস্ট ফিডিং টেকনিক। কোনো মা দেখা যায় যে তার হচ্ছে মানে তার এরিওলা সাক না করিয়ে শুধুমাত্র নিপল সাক করান। আমরা জানি যে নিপলের নিচে মিল্ক নেই, এরিওলাতে মিল্ক আছে, তাহলে ওই বাচ্চা কিন্তু ফল্টি ফিডিং টেকনিক হয় এবং তার সে প্রপার ক্যালোরি পায় না বিকজ অফ ল্যাক অফ ব্রেস্ট মিল্ক। অথবা ফল্টি পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্টের জন্য কিন্তু ব্রেস্ট ফিডিং ইনএডুকেট পেতে পারে। অথবা ওই বাচ্চা নন ব্রেস্ট ফিড বেবি ডাইলিউটেড ফর্মুলা খাচ্ছে, ওই বাচ্চাও তার হচ্ছে ইনএডুকেট ক্যালোরি ইনটেক হবে। আর্লি উইনিং অথবা লেট উইনিং হয় একটা, আমরা জানি যে প্রপার একটা টাইম আছে ওয়েন টু স্টার্ট দ্য কমপ্লিমেন্টারি ফিডিং। ইফ ইট ইজ টু আর্লি অর টু লেট, ইট অলসো কজ আ চাইল্ড টু হ্যাভ ফেলিউর টু থ্রাইভ। মেকানিক্যাল প্রবলেমস অফ এ চাইল্ড ইন সাকিং, সোয়ালোয়িং, যেমন একটা বাচ্চার যদি ক্লেফট লিপ অথবা প্যালেট থাকে, দিস আর দ্য অ্যানাটমিক্যাল কন্ডিশনস, অথবা সেরিব্রাল পালসি থাকে তার ওর রিফ্লেক্স গুলা, এটা দিস আর দ্য ইম্পেয়ারমেন্ট অফ দ্য ফিজিওলজি অফ এ চাইল্ড। দিস ইজ অলসো দ্য কজ অফ inadequate calorie intake. আবার ফল্টি ফুড সিলেকশন যদি হয়, নন ডাইভার্সিটি অফ দ্য ফুড হয়, আবার যদি এমন হয় যে দেশে ফেমিন আছে, অথবা ওই সমস্ত দেশে যেখানে ইকোনমিক্যাল কন্ডিশনস গুলো খুব খারাপ, আমাদের এখন হয়তো নাই কিন্তু কোনো এক সময় ছিল, অথবা ফল্টি পারসেপশন অ্যাবাউট দ্য ডায়েট, মনে করে যে না বাচ্চাকে যদি আমরা ফ্যাট বেশি দিই, বাচ্চাকে যদি প্রোটিন বেশি দিই, বাচ্চার ক্ষতি হবে, ওকে বেশি করে শুধুমাত্র হয়তো দেখা যায় যে কার্বোহাইড্রেট দিচ্ছে, অথবা কার্বোহাইড্রেট একদমই দিচ্ছে না, তার প্রোটিন দিয়ে ভর্তি সব, অথবা ফল্টি ফিডিং প্র্যাকটিস। এমন হয় যে তাকে খাবার যেটা দেয় খুবই টেলটেলা পাতলা, ডাল খাওয়ায়, ডালের পানি খাওয়ায়, তো ফল্টি ফিডিং প্র্যাকটিসও কিন্তু বাচ্চার inadequate calorie intake হয়। Some of the children may suffer from chronic illness. They do have, they are anorexic. They refuses to take food. যেমন কোনো বাচ্চার যদি টিউবারকুলোসিস থাকে, দে আর গ্রসলি অ্যানোরেক্সিক থাকে, ক্রনিক ইলনেস লাইক ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে, দে আর অলসো অ্যানোরেক্সিক অ্যান্ড দে সাফার্স ফ্রম ফেলিউর টু থ্রাইভ। আর হচ্ছে ওয়ার্কিং মাদার অথবা চাইল্ড এবিউজ যদি এরকম কোনো কন্ডিশন হয়। এরপরে যে কন্ডিশনটা সেটা হচ্ছে inability to utilize the calories. They have taken it, but body cannot, for some condition, body cannot utilize it, like intestinal helminthiasis, like hookworm infestation, giardiasis, child having malabsorption syndrome. The calorie which has been taken, it has been gone away by the stool. Cow's milk protein allergy. These children also suffers from chronic diarrhea, ক্রনিক লিভার ডিজিজ, সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিসও আমরা জানি যে জিআই সিস্টেমে তাদের অনেক ডেফিসিয়েন্সি থাকে অফ এনজাইমস, সো দে ক্যানট ইউটিলাইজ দ্য ক্যালোরি প্রপারলি। কিছু কন্ডিশনে থাকে বডির মেটাবলিক ডিমান্ড খুব বেশি থাকে, কোনো কোনো কন্ডিশনে লসটা অনেক বেশি হয়, লসের মধ্যে পারসিস্টেন্ট ডায়রিয়া, পারসিস্টেন্ট ভমিটিং। আমরা কমন যেটা কন্ডিশনটা যেটা নিউনেটদের বেলায় দেখি, পোস্ট নিউনেটদের বেলায় দেখি, congenital hypertrophic pyloric stenosis. These children are very much hungry, they suck very vigorously the mother's milk, but soon after having the breast milk, they threw is out.
তারা সবটা পুরোটাই বের করে দেয়। তো এটা হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিসের জন্য স্টোমাকের যে আমরা জানি পাইলোরাসে একটা কনস্ট্রিকশন থাকে, ওই কনস্ট্রিকশনের জন্য ওই দুধটা ফরওয়ার্ড মুভ করতে পারে না, পুরোটাই বমি হয়ে যায়। এবং বডির কিছু কন্ডিশন আছে, যখন মেটাবলিক ডিমান্ড অনেক বেশি থাকে তখন ক্যালোরি নিড বেশি থাকে, যেমন ক্রনিক রিকারেন্ট ইনফেকশন লাইক রেসপিরেটরি ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কনজেনিটাল হার্ট ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, নিউপ্লাজম। হাইপারথাইরয়েডিজমে বডির মেটাবলিক রেট অনেক বেশি হাই থাকে। সুতরাং যতই আমরা ক্যালোরি দেই, বাচ্চা অনেক বেশি হাংরি থাকে, বাচ্চা অনেক বেশি খায়, কিন্তু তার বডি ওটা ইউটিলাইজ করতে পারে না। সিমিলারলি ডায়াবেটিস মেলিটাসের বাচ্চা যদি প্রাইমারি টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস যেটা কমনলি বাচ্চাদের হয়, তো ওই যে বাচ্চাদের আছে ওদের বেলায়ও দেখা যায় যে ওদের কিন্তু ওরা পলিফেজিক থাকে, ইভেন দেন দে আর হ্যাভিং ফেলিউর টু থ্রাইভ। কিছু অর্গানিক ডিজিজ আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ, পারসিস্টেন্ট অ্যাজমা, ক্রনিক কিডনি ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলিটাস আলোচনা করেছি, টিউবারকুলোসিস, নিউপ্লাজম, সাম জেনেটিক কন্ডিশনস লাইক ডাউন সিনড্রোম। এগুলো হচ্ছে অনেকগুলো কন্ডিশনের মধ্যে কমন কন্ডিশনস গুলো আমি এখানে বলেছি। তো একটা বাচ্চা আমরা যদি গ্রোথ চার্টে দেখি যে গ্রোথ, তার ওয়েট বাড়ছে না অথবা ওয়েট ফল্টারিং হচ্ছে, তাহলে আমরা তাকে কিভাবে অ্যাপ্রোচ করব? যদি নিউনেট হয় আপ টু 3 months অফ এজ, তাহলে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে তার বার্থ ওয়েট কেমন ছিল। যে বাচ্চা ওজন কম ছিল তার দেখা যায় যে প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চাদের দেখা যায় যে তার পরবর্তীতেও কিন্তু তার ওয়েটটা কিন্তু তার পিয়ারের চেয়ে কম হবে। কারণ হচ্ছে সে বাড়ছে, কিন্তু বাড়লেও কিন্তু তার পিয়াররা যে ওয়েট, একটা পিয়ারের তার ওজন ছিল অ্যাট বার্থ 3 কেজি, তার ওজন ছিল 1.5 কেজি ওর 1 কেজি, তাহলে তার 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে তার পিয়ারের ওজন হবে 5 কেজি, কিন্তু তার ওজন হবে 2.5 কেজি। সুতরাং একটা লো বার্থ ওয়েট বাচ্চার ওজন কম থাকবে। ইফ দ্য চাইল্ড হ্যাড পেরিনেটাল ইনফেকশন, হিস্ট্রি অফ স্ট্রচ ইনফেকশন, সাম ফিডিং ডিফিকাল্টিস, এরকম কিছু যদি থাকে সেটা একটা কজ হতে পারে। আরেকটু বড় বাচ্চাদের বেলায় তাদের ফিডিং ডিফিকাল্টিস থাকতে পারে, এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এইটা হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস টাইপ, কিন্তু এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে স্টেনোসিস থাকে না, কিন্তু দে হ্যাভ ওদের রিফ্লাক্স হয়, স্টোমাক কন্টেন্টস গুলো রিফ্লাক্স হয়ে ওরা কনস্ট্যান্টলি ওরা ভমিটিং করে, ওরাও কিন্তু ওজন বাড়ে না। আরো কিছু কন্ডিশনস আছে, সিস্টিক ফাইব্রোসিস, ইনবর্ন এরার্স অফ দ্য মেটাবলিজম। আর একটু বড় বাচ্চা যারা, তাদের বেলায় আমরা ওদের ক্যালোরি ইনটেক কম হতে পারে, ওদের কোনো ডিজিজড কন্ডিশনস থাকতে পারে, ওদের হেলমিনথিয়াসিস থাকতে পারে, এবং সাইকোলজিক্যাল ডিপ্রাইভেশনও একটা কিন্তু কমন কজ টু হ্যাভিং ফেলিউর টু থ্রাইভ। এবং তখন আর একটু বড় বাচ্চা হলে আমাদের দেখতে হবে যে তার কোনো সিস্টেমিক ইলনেস আছে কিনা, তার সাইকোসোশ্যাল ডিপ্রাইভেশন আছে কিনা। তাহলে আমরা যে জিনিসটা আমরা খুব খেয়াল করব যে ফেলিউর টু থ্রাইভের রেড ফ্ল্যাগ সাইনগুলো কি। ফেলিউর টু থ্রাইভের রেড ফ্ল্যাগ সাইনগুলো হচ্ছে recurrent or severe respiratory tract infection or mucocutaneous or urinary infection যদি থাকে, যদি রিকারেন্ট ভমিটিং, ডায়রিয়া or ডিহাইড্রেশন হয়, তার অ্যাসোসিয়েটেড যদি ডেভেলপমেন্টাল ডিলে থাকে, কোনো ডিসমরফিক ফিচার যদি আমরা বাচ্চার দেখতে পাই, failure to gain weight despite adequate calorie intake, if the child is having organomegaly or lymphadenopathy, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে ওই বাচ্চার কোনো নিউপ্লাজম আছে কিনা, তার সিনড্রোমিক কোনো কন্ডিশনস আছে কিনা, তার ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম আছে কিনা। কোনো কার্ডিয়াক ফাইন্ডিংস যদি আমরা পাই সাজেস্টিং কনজেনিটাল হার্ট ডিজিজ or features of heart failure like the murmur, having edema, raised JVP, রিকারেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস, তাহলে দিজ আর দ্য রেড ফ্ল্যাগ সাইন্স। তখন আমাদের খুব কশাস হয়ে যেতে হবে। ওই বাচ্চাকে আসলে আমরা জিবি প্র্যাকটিসে আমরা তাকে আর চিকিৎসা করার মতো না, তাকে আমরা প্রপার হসপিটালে তাকে রেফার করব, অথবা প্রপার সেন্টারে আমাদের তাকে রেফার করতে হবে ফর ফার্দার ইভ্যালুয়েশন অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট। আমি এখানে খুব বেসিক কিছু ইনভেস্টিগেশনস এখানে দিয়েছি। ইনভেস্টিগেশনস আর ডিকটেটেড বাই হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, সবগুলো সব বাচ্চার জন্য
সাজেস্টিভ না, কিন্তু বেসিক ইনভেস্টিগেশনস গুলোর মধ্যে আছে সিবিসি, ইএসআর অ্যান্ড পেরিফেরাল ব্লাড ফিল, ইউরিন রুটিন অ্যান্ড কালচার, তার স্টুল রুটিন অ্যান্ড কালচার, এক্স-রে টেস্ট, টিউবারকুলিন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট, স্কেলিটাল সার্ভে ইফ এবিউজ ইজ সাসপেক্টেড। এটা পশ্চিমা দেশে ওরাও খুব রুটিনলি ওরা করে। এখন ট্রিটমেন্টের বেলায় আমরা কি করব? ফেলিউর টু থ্রাইভে আমরা ফেলিউর টু থ্রাইভের ট্রিটমেন্টের বেলায় আমরা 2 উইক ট্রায়াল ফিডিং দিব। তারপরে বাচ্চাকে আমরা মনিটর করব, এইভাবে আমরা রিএসেস করব। এইভাবে আমরা সেকেন্ড থার্ড টাইম পর্যন্ত আমরা রিএসেস করতে পারি। যদি দেখি যে না হয় নাই, তখন ওই বাচ্চাকে আমাদের রেফার করতে হবে। We can involve a dietitian if we have facility to involve them. আর নাইলে আমরা তো প্রপার সেন্টারেই পাঠাবো। আমরা বাচ্চাকে সাথে আমরা যেটা করতে করতে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল স্টিমুলেশন। আমরা নিজেরা করে দেখাবো, বাবা মাকে বলবো। ডেভেলপমেন্টাল স্টিমুলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। এটা কি স্টিমুলেশনটা কি বলে? স্টিমুলেশনটা হচ্ছে যে আপনি বাচ্চাকে ডিফারেন্ট সোর্স অফ স্টিমুলেশন আছে, ভার্বাল স্টিমুলেশন আছে, অডিটরি স্টিমুলেশন আছে, ট্যাকটাইল স্টিমুলেশন আছে। তাহলে আমরা যদি বাচ্চার সাথে একদম নিউবর্ন বেবির সাথে আমরা যখন বাচ্চাকে আমরা মায়েরা যখন খাওয়াবে, মা গান করে, বাচ্চাকে খুব আদর করে পিঠে ট্যাপ করে বাচ্চাকে আদর করে, এইগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট মোডালিটিস অফ দ্য স্টিমুলেশন। স্টিমুলেশন কিন্তু বাচ্চার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর তারপরে আমরা যদি কোনো স্পেসিফিক কজ পাই, অবশ্যই ওই স্পেসিফিক কজের ট্রিটমেন্ট করবো। এবং প্রায় দেখা যায় যে স্পেসিফিক কজের ম্যানেজমেন্টের পরে ওই বাচ্চার কিন্তু তার এপেটাইট বাড়ে, এবং বাচ্চা যদি প্রপার ডায়েট পায়, ওই বাচ্চা কিন্তু ফেলিউর দে ক্যান ওভারকাম দেয়ার ফল্টারিং ওয়েট। তাইলে আমরা একটা বাচ্চাকে কখন রেফার করব? if the child fails the dietary management, if there is serious underlying medical condition like congenital heart disease, asthma, অথবা অন্য কোনো কন্ডিশনস থাকে, if the child suffers from severe malnutrition, suspected child abuse, আমরা কোথায় বাচ্চাটাকে রেফার করব? আমরা বাচ্চাটাকে রেফার করতে পারি আমার নিয়ারবাই উপজেলা হেলথ কমপ্লেক্সে, যে কোনো জেনারেল হসপিটালে, মেডিকেল কলেজ হসপিটালস গুলাতে, অথবা যদি আমরা ওপিডি করতে চাই কোনো পিডিয়াট্রিশিয়ানসের কাছে পাঠাতে পারি। সার্জিক্যাল কন্ডিশন যেমন ক্লেফট লিপ প্যালেট থাকলে আমরা তাকে পিডিয়াট্রিক সার্জনের কাছে পাঠাবো। হরমোনাল ইমব্যালেন্স থাকলে আমরা এন্ডোক্রিনোলজিস্ট অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডায়েটিশিয়ান, আমরা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করব আমরা সেখানেই তাকে রেফার করব। ফেলিউর টু থ্রাইভের কমিউনিটি আউটরিচ কিছু অ্যাক্টিভিটিস আছে আমাদের দেশে। একটা প্রোগ্রাম হচ্ছে IYCF, যেটার ফুল ফর্ম হচ্ছে ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং প্র্যাকটিস। They recommends exclusive breastfeeding up to 6 months of the age and family diet up to 2 years of age with malnutrition. এটা হচ্ছে up to 2 years of the age। ওই লাস্টের কথাটা ভুল। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ দ্য চাইল্ড ইলনেস, IMCI প্রোগ্রাম। IMCI প্রোগ্রামের সাথেও কিন্তু নিউট্রিশনাল প্রোগ্রাম আছে। তো IYCF এ যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে যে শিশুর জন্মের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ান, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আপ টু 6 months of the age, from 6 months of the age start the complementary feeding along with breastfeeding। তো কমপ্লিমেন্টারি ফিডিংটা কি জিনিস? all young children require complementary feeding after 6 months of the age। আমরা বলেছি যে যদি ব্রেস্ট ফিডিং প্রলং পিরিয়ডে যদি হয়, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অনেক বাচ্চা দেখা যায় যে 1 বছর পর্যন্ত মায়েরা তাকে ব্রেস্ট ফিডিং ছাড়া কিছুই দেন না। ওই বাচ্চাদের জন্য কিন্তু ওইটাও কিন্তু কজ অফ ফেলিউর টু থ্রাইভ। তাহলে 6 মাস বয়স থেকেই তাকে আমার শুরু করতে হবে। 6 to 8 মান্থসে একটা বাচ্চা তার ফার্স্ট ফুড আমরা শুরু করব কি দিয়ে শুরু করব? আমরা একটা ফ্যামিলি ডায়েট যেটা সে খুব সহজে সোয়ালো করতে পারে। যেমন ধরেন আমরা যদি তাকে খুব নরম করে খিচুড়ি করে দিই, অথবা কোনো ভেজিটেবলস ম্যাশ করে দিই যেমন ম্যাশড পটেটোস, অথবা ফ্রুট আমরা যেমন কলা আমরা যদি স্কুপ করে দেই, অথবা পেঁপে থেতলে দেই, ওটা 6 থেকে 8 মাসের বাচ্চাদের জন্য কিন্তু খুবই প্রপার ফর সোয়ালোইং। The thing is that the food should be thicker than breast milk. Consistency of the food needs to be, এবং এই প্রথমে যে আমরা কনসিস্টেন্সিতে শুরু করব, মায়েদের আমরা বলে দিই প্রথমে আপনি বেশ নরম করে শুরু করবেন, এরপরে আপনি কনসিস্টেন্সিটা আস্তে 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 বাড়াতে থাকবেন।
আস্তে আস্তে বাড়াতে থাকবেন, না হলে ওই বাচ্চা চিবানো শিখবে না, এবং দেখা যায় 4-5 বছরের বাচ্চা শুধু গিলে, ও চিবায় না। সুতরাং কনসিস্টেন্সি, বাচ্চা যখন দাঁত উঠতে থাকবে আপনি আস্তে আস্তে এটা কনসিস্টেন্সিটা বাড়াতে থাকবেন, এবং সে তখন চিবিয়ে খেতে শিখবে। Needs to be changed gradually from liquid to semi-solid and then to solid with advancing age of the child. প্রথমে আমরা কিভাবে শুরু করব? প্রথমে কিন্তু মায়েরা খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যান যে আমি আমার বাচ্চাকে 6 মাস হয়েছে দুধ, মানে দুধের পাশাপাশি খেতে দিয়েছি, বাচ্চা তো কিচ্ছু খায় না, হি স্পিটস ইট আউট এভরিথিং। তাহলে ওকে আমরা প্রথমে খুব ট্রাই করব 1 চামচ 2 চামচ ফুড দিয়ে প্রথমে। আসলে এটা ওর জন্য টোটালি একটা চেঞ্জ অফ টেস্ট, চেঞ্জ অফ কনসিস্টেন্সি অ্যান্ড ব্রেস্ট মিল্ক সাকিং সোয়ালোয়িং যে মেকানিজম এবং সলিড ফুড সাকিং সোয়ালোয়িং মেকানিজমটা একটু ডিফারেন্ট। ওইটা যেভাবে রিফ্লেক্সলি সাকিং এর সাথে সোয়ালোয়িংটা আসে, এটা তো তা না। তখন বাচ্চা আসলে এটা হচ্ছে নতুন একটা শিখার জিনিস, এই জন্য অনেক বাচ্চা প্রথম প্রথম শিখতে নিতেই চায় না। তো এই জন্য প্রথম 1 মাস আমরা মাদের বলবো আপনারা খুব ধৈর্য ধরে বাচ্চাকে শুধু শিখান শিখান। কেমন? আচ্ছা, আমরা কি দিব? বয়েলড এন্ড ম্যাশড এগ ক্যান বি গিভেন। আমরা অনেক মায়েরাই মনে করে যে আমরা সাথে সাথে ডিম দিলে বাচ্চা খুব বলবান স্বাস্থ্যবান হবে, এই জন্য খুব তাড়াতাড়ি এগ দিয়ে দেন। কিন্তু এগটা সাধারণত আমরা বলি একটু দেরি করেন, একটু দেরি করে দেন। কারণ হচ্ছে অনেক বাচ্চারই কিন্তু এগ অ্যালার্জি থাকে, এই জন্য ওদেরকে একটু দেরিতে দেওয়ার জন্য। এবং যেহেতু প্রোটিন কন্টেন্টে অ্যালার্জি থাকে, এই জন্য প্রথমে এগ ইয়কটা দিয়ে পরবর্তীতে হোয়াইটটা দেওয়ার কথা আমরা বলি। When child starts sitting and teeth begins to erupt, child likes to, এটা হচ্ছে আপনারা যে তখন তার হাতের মধ্যে একটা লম্বা একটা পিস অফ একটা 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 গাজর, একটা শসা, একটা বিস্কিট, অথবা একটা মুরগির যে রানের যে হাড্ডিটা আছে ওই হাড্ডিটা ওর হাতে ধরিয়ে দিবেন, সেই যে চিবানো শিখবে। এটা এনকারেজ হিম টু ইট বাই হিমসেলফ। এবং মায়েদের আমরা সব সময় বলবো, মায়েদের খুব ইচ্ছা থাকে আমার বাচ্চাটা অনেকখানি খাবে, বাচ্চা কিচ্ছু খায় না, ওর পেটটা তো ছোট, ওর কোয়ান্টিটি তো কম, তাইলে আমরা কতটুকু খাওয়াবো? আমি যদি এই ইয়েটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা 6 মাসের বাচ্চার অ্যামাউন্ট অফ মিল হবে 2 থেকে 3 টেবিল স্পুনফুল, এবং 2 থেকে 3 বার। একটু বড় হওয়ার পরে 7 থেকে 8 মাসে তার কোয়ান্টিটিটা আমরা বাড়াবো যদি সে নেয়। নাহলে তখনও কিন্তু 7-8 মাসেও আমাদের অনেক সময় শিখানো লাগে, তখন আমরা 3 টাইমস ডেইলি। 9 থেকে 11 মাসে একটা বাচ্চার আরেকটু কনসিস্টেন্সি আরেকটু হবে, ওই বাচ্চা 250 ml করে খাবে পার বোল। ওর সারাদিনে মিল হবে 3টা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, তার সাথে ওর একটা স্ন্যাক থাকবে ইন বিটুইন ব্রেকফাস্ট লাঞ্চ অথবা লাঞ্চ ডিনারের মাঝখানে। সেটা ওই স্ন্যাকটা কি হবে? বাসায় যা তৈরি হয়, পিঠা পুলি যাই হয় নরম, তাই বাচ্চাকে আপনারা দিতে পারেন, অথবা সুজি ফিন্নি যাই হয়। এরপরে একটা বাচ্চা 1 বছর পূর্ণ হয়ে গেলে তাকে আমরা টোটালি সুইচ করে যাব ফ্যামিলি ফুডে। আমরা সবাই একসাথে বসবো, বাচ্চার জন্য একটা আলাদা প্লেট থাকবে, ও ওই প্লেট থেকে খাবে, এবং ওই সময় ওর ফ্রিকোয়েন্সি হবে 5টা, 3টা মেইন মিল, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার অ্যান্ড 2 স্ন্যাক। ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে একটা স্ন্যাক, লাঞ্চ ডিনারের মাঝখানে একটা স্ন্যাক। স্ন্যাক মানে হচ্ছে এটা হতে পারে যে ব্রেকফাস্ট লাঞ্চের মাঝখানে সে হয়তো একটা কলা খেলো, একটু হয়তো ফ্রুট জুস খেলো, অ্যাপেল পিউরি খেলো, হ্যাঁ অ্যাপেলটা বয়েল করে দিল, মানে এরকম কিছু। অথবা উম, একটু হয়তো ফিন্নি খেলো, এরকম কিছু। সে যা পছন্দ করে, একটু মেশড পটেটো খেলো, অথবা ফ্রেঞ্চ ফ্রাইস যদি বাসায় করে দিই আমরা ওটা খেলো। বিকালেও তাই খুবই অল্প পরিমাণ সে একটা স্ন্যাক খাবে। এটাই হচ্ছে ওর সারাদিনের খাবারের রুটিন। তো আমাদের দিস আর অল অ্যাবাউট দ্য ফেলিউর টু থ্রাইভ। ইন কন্ট্রাস্ট টু ফেলিউর থ্রাইভ, আমরা এখন যাব হচ্ছে অবেসিটিতে। অবেসিটি কি জিনিস? Obesity is declared an epidemic in many high income countries, এবং আমাদের খুব খুশি হওয়ার কারণ নেই। দেখা গেছে যে obesity and overweight in children and adolescents is an emerging public health concern alongside undernutrition in the low and middle income countries। এবং বাংলাদেশের বেলায়ও বলা আছে, বাংলাদেশে আমাদের খুব রিসেন্ট কোনো স্টাডি নাই, 2019-এর একটা
পাবলিকেশনস আছে, ওখানে বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের বাচ্চাদের মধ্যে অবিসিটি এবং ওভারওয়েটের ইয়ে ফ্রম চিলড্রেন টু অ্যাডোলেসেন্স হচ্ছে 1.75 টু 25.6%। তার মানে চিন্তা করে দেখতে পাচ্ছেন যে একটা পপুলেশনের মধ্যে 1/4 চিলড্রেন দে আর অবিস। এটা কিরকম মানে কিরকম এপিডেমিওলজিক্যালি কিরকম একটা কনসার্নিং কন্ডিশনস। Child obesity leads to adult obesity and they lead to a chronic preventable condition যদি আমরা এটা প্রপারলি অ্যাড্রেস করতে পারি। তাইলে অবিসিটি অথবা ওভারওয়েট কখন বলে? অবিসিটি আমরা যদি বিএমআই আমরা আলোচনা করব, আমরা কেমন করে ক্যালকুলেট করব তার আগে আমরা একটু জেনে নেই যে একটা বাচ্চার হেলদি ওয়েট কখন, যখন বিএমআই 18.5 টু লেস দেন 25 হবে, তখন আমরা বলি তাকে একটা হেলদি ওয়েট, এবং সেন্ট্রাল চার্টে তার হবে 5th টু 85th সেন্টাইল। যদি একটা বাচ্চার লেস দেন 18.5 বিএমআই হয় তখন তাকে আমরা বলি আন্ডারওয়েট। যখন 25-এর বেশি হয় তখন তাকে আমরা বলি ওভারওয়েট, এবং when it is more than 30 then this is the obesity, এবং আমাদের সেন্ট্রাল চার্টে এটা হচ্ছে 95th সেন্টাইল। আমরা বিএমআই কেমন করে ক্যালকুলেট করি? বিএমআই ক্যালকুলেশনের আমি একটা ফর্মুলা এখানে দিয়েছি। বিএমআই ক্যালকুলেট করা হয় ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন স্কোয়ার মিটার। তাহলে একটা বাচ্চার যদি হাইট হয় 115 সেন্টিমিটার, মিটারে হবে তার 1.15 মিটার, এবং ওই বাচ্চার যদি ওয়েট হয় 40 কেজি, তার বিএমআই হবে 40 ডিভাইডেড বাই 1.15 ইন্টু 1.15 ইকুয়াল টু, আমি এখানে ক্যালকুলেশন করে রেখেছি, এটা হচ্ছে 30। তাইলে এই বাচ্চাটা হচ্ছে একটা অবিস বাচ্চা, যার ইয়ে হচ্ছে 95 সেন্টাইলের বেশি। বিএমআই এর একটা পার্সেন্টাইল চার্ট আছে, এই পার্সেন্টাইল চার্টটা এইরকম। তাহলে অবিসিটির কজ কি? মোস্ট অফ দ্য কজেস অফ অবিসিটি ইজ এক্সোজেনাস। কিছু অর্গানিক কন্ডিশনস আছে, কিন্তু মেইনলি এক্সোজেনাসের মধ্যে তারা খায় বেশি, ক্যালোরি রিচ ফুড খায় বেশি, এবং সেজন্যই মোটা। অথবা সে অনেক বেশি না খেলেও তার টু লিটল এক্সারসাইজ অর সিডেন্টারি লাইফস্টাইল, অথবা বোথ টু টুগেদার, এরকম কিছু হতে পারে, এবং দিস ইজ দ্য এক্সোজেনাস কজ অফ অবিসিটি। আর কিছু কিছু obesity ফ্যামিলিতে রান করে, these are the genetic cause of obesity. Other causes are, those are the organic causes. Most of the causes of obesity in children, organic causes are the endocrine obesity. Endocrine obesity হচ্ছে হাইপোথাইরয়েডিজম, পুশিং সিনড্রোম, এগুলা। আরো কিছু সিনড্রোমিক কন্ডিশনস আছে, ডাউন সিনড্রোম, প্রেডারভিলি সিনড্রোম, সিএনএস টিউমার। কিছু কিছু ড্রাগস আছে যেগুলা বাচ্চাদের দিতেই হয়, ওই ড্রাগস গুলা দে কজ অবিসিটি, লাইক স্টেরয়েডস ফ্রম দ্য লং টাইম, লাইক চিলড্রেন অফ নেফ্রোটিক সিনড্রোম, অথবা জুভেনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস, অথবা চিলড্রেন সাফারিং ফ্রম এপিলেপসি, দে আর টেকিং দ্য সোডিয়াম valproate ফর দ্য লং টাইম। আরো কিছু ড্রাগস আছে যে কন্ডিশন গুলাতে বাচ্চাদের অবিসিটি হয়। একটা জিনিস আমি বলি যে এক্সোজেনাস অবিসিটি এবং এন্ডোক্রাইন অবিসিটি, আমাদের যখন বলি যে দুই অবিসিটি আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, এক্সোজেনাস অবিসিটির বাচ্চারা কিন্তু হাইট বেশি থাকে, ওরা থাকে লম্বা, আর এন্ডোক্রাইন অবিসিটির বাচ্চারা দে হ্যাভ ওরা ওদের হাইট কম থাকে। এন্ডোক্রাইন অবিসিটির বাচ্চাদের অবিসিটির সাথে ওদের হাইট কম থাকে। অবিসিটির দুটো বেসিক টাইপস আছে, যারা একদম শুরু থেকেই অবিস, বড় হয়েও অবিস। They are termed as hyperplastic obesity, begins in the childhood with increased number of adipocytes in the peripheral. তাদের হচ্ছে হাতে, পায়ে, গায়ে সব দিকেই মোটা। আর অ্যাডাল্ট অনসেট অবিসিটি যারা, তাদেরকে বলা হয় হাইপারট্রফিক অবিসিটি। উনাদের মেইনলি হয় হচ্ছে দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য, এখানে নাম্বারের চেয়েও সাইজ অফ দ্য এডিপোসাইটস আর মোর, এবং ওদের মেইনলি হয় হচ্ছে ট্রাঙ্কাল অর সেন্ট্রাল অবিসিটি। অবিসিটির কমপ্লিকেশনস কি? অবিসিটির খুব মানে তার বাচ্চাদের সেলফ স্টিম কমিয়ে দেয়, ওদের কনফিডেন্স কমিয়ে দেয়, ওদের পিয়ার বুলিং হয়, ওদের বডি শেমিং করে, ওদের, এবং কসমেটিক ইস্যুস এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা জানি না যে বাচ্চারা কতটা ক্রুয়েল, তারা, ওদের পিয়াররা কিন্তু অনেক অনেক বেশি বুলিং করে।
আরেকটা হতে পারে যে দে আর মোর সাফার্স ফ্রম অ্যাজমা, যাদের টেন্ডেন্সি থাকে, দে হ্যাভ স্লিপ এপনিয়া, এক্সারসাইজ ইনটলারেন্স। আরো কিছু কন্ডিশনস হতে পারে ওদের, they have more chance to develop diabetes, hypertension, মানে মেটাবলিক সিনড্রোমস গুলা ডেভেলপ করার চান্স ওদের খুব বেশি থাকে। মেয়ে বাচ্চাদের বেলায় অ্যাডোলেসেন্সে ওদের পিসিওএস এর, obesity is associated with PCOS। আমরা খুব বেসিক ইনভেস্টিগেশনস যদি করি, আমরা করব হচ্ছে ব্লাড গ্লুকোজ, সিরাম লিপিড প্রোফাইল, থাইরয়েড ফাংশন টেস্ট and other investigations to be done according to the clinical condition of the child। ম্যানেজমেন্টের বেলায় মেইন ম্যানেজমেন্ট ইজ দ্য ডায়েটারি ম্যানেজমেন্ট, টেক কেয়ার বাই এ ডায়েটিশিয়ান, ব্যালেন্সড হাইপোক্যালোরিক ডায়েট ডিপেন্ডিং অন এজ এন্ড হাইট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তাকে সাইক্লিং, অ্যারোবিক্স, ফুটবল, দৌড়াদৌড়ি, স্কিপিং, লাফালাফি সব তাকে সবসময় এনকারেজ করতে হবে। আমাদের এখনকার বাচ্চারা যেটা করে, সারাক্ষণ টিভির সামনে বসে থাকে অথবা মোবাইল নিয়ে বসে থাকে, ওরা গেমস খেলে এবং গেমসগুলো মেইনলি সেডেন্টারি গেমস। সো উই হ্যাভ টু লিমিট দ্য স্ক্রিন টাইম, এবং এইগুলো করার পরে ফলো আপ ফর দ্য প্রোগ্রেস। এবং যদি দেখা যায় হয়নি, তাহলে তাকে অবশ্যই ডায়েটিশিয়ান, প্রপার ডায়েটিশিয়ানের কাছে পাঠাতে হবে, জিম ইনস্ট্রাক্টরের কাছে পাঠাতে হবে এবং পিডিয়াট্রিশিয়ানের কাছে পাঠাতে হবে। এইটা হচ্ছে দিস আর অল অ্যাবাউট অবেসিটি। আমরা এরপরে যাচ্ছি আরেকটা নিউট্রিশনাল ডিসঅর্ডার আমাদের বাংলাদেশি বাচ্চাদের কমন, সেটা হচ্ছে নিউট্রিশনাল এনিমিয়া। নিউট্রিশনাল এনিমিয়ার কমন কজগুলা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এনিমিয়া, অথবা কম্বাইন্ড আয়রন এন্ড ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এনিমিয়া, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এনিমিয়া। তো iron deficiency anemia is the most common deficiency anemia in Bangladeshi children, adolescent girls, and the mothers and the pregnant ladies. Anemia is serious public health problem আমাদের বাংলাদেশে। Iron deficiency anemia is most common nutritional deficiency anemia among the young children in Bangladesh. This is the main type. এবং আন্ডার 5 চিলড্রেনের মধ্যে দেখা গেছে 46% মধ্যেই মাইল্ড টু সিভিয়ার ডিফারেন্ট গ্রেডস অফ এনিমিয়া আছে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কজগুলোর মধ্যে যদি আমরা ব্রড হেডিং এ যাই, তাহলে ডায়েটারি ডেফিসিয়েন্সি, তার যে খাবার খাচ্ছে তাতে আয়রন ইনটেক কম, অথবা তার উইনিংটা, কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করা হয়েছে দেরিতে। আমরা জানি যে ব্রেস্ট মিল্কে যে পরিমাণ আয়রন থাকে তা এটা 6 মাস পর্যন্ত বাচ্চার জন্য এডিকুয়েট, কিন্তু তারপরে আর এডিকুয়েট হয় না। এরপরে তাকে কমপ্লিমেন্টারি ফুড দিতে হয়, না হলে কিন্তু ওই বাচ্চা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সাফার করে। অথবা ইফ দেয়ার ইজ ইনক্রিজ ডিমান্ড, একটা বাচ্চা যদি প্রিটার্ম লো বার্থ ওয়েট হয়, ওরা কিন্তু ক্যাচ আপ গ্রোথ করে, একটা বয়সে গিয়ে 3 মাস 6 মাসের দিকে গিয়ে সে র্যাপিডলি গ্রো করে। ওই বডির যে র্যাপিড গ্রোথ, তার সাথে কিন্তু বডির ডিফারেন্ট ডিমান্ডস ক্যানট বি পুট, তার মধ্যে একটা হচ্ছে আয়রন। তখন আয়রন সাপ্লিমেন্টেশন প্রত্যেকটা প্রিটার্ম লো বার্থ ওয়েট বাচ্চাকে 6 উইকস পর থেকে আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হয়, না হলে কিন্তু দোজ চিলড্রেন সাফার্স ফ্রম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। সাম চিলড্রেন মে নিড blood transfusion by 10 months to 12 months of age। অ্যাডোলেসেন্স একটা গ্রোথ স্পার্ট হয়, ওই সময় কিন্তু আয়রন ডিমান্ডটা অনেক বেশি হয়। ইফ দেয়ার ইজ ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন, আমরা আগে একটু আলোচনা করেছি বিভিন্ন ইয়েতে, ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ক্রনিক ডায়রিয়া, এগুলোর সাথে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার অ্যাসোসিয়েশনস থাকে। ব্লাড লস যদি হয় কোনো কারণে, হুকম ইনফেস্টেশনে ব্লাড লস হয়, কোনো কারণে জিআই ব্লিডিং, কোনো বাচ্চার যদি অ্যানাল ফিশার থাকে ওখান থেকে হতে পারে, কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জির সাথে কিন্তু ব্লাড লস হতে পারে। তাহলে ডায়েটারি সোর্স অফ আয়রন কি? আমরা জানি যে ডায়েটারি সোর্স অফ আয়রন অনেক কিছু, তার মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলস, কালার্ড ভেজিটেবলস, তারপর হচ্ছে আমাদের ডাল, ডিফারেন্ট নাটস, এবং ডিম, মাছ, মাংস, কলিজা ইত্যাদি, এগুলো হচ্ছে দিস আর দ্য রিচ সোর্স অফ আয়রন। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্লিনিক্যাল ফিচার কি? আর্লি স্টেজে আসলে আমরা অনেক সময় বোঝা যায় না, ইট মে বি অ্যাসিমটোমেটিক। তখন মায়েরা বলে যে আমার বাচ্চাটা অ্যানোরেক্সিক, ইরিটেবল, অথবা ওদের নানা ধরনের পাইকা হয়। পাইকা হচ্ছে এমন কন্ডিশন ওয়েন দে ইনজেস্ট নন ফুড সাবস্টেন্স, যেমন অনেক বাচ্চা মাটি খায়,
এমন মায়েরাও বলে যে আমার বাচ্চাটা ওয়াল চেটে চেটে খায়, ওয়াল চেটে চেটে খায়, মাটি নিয়ে খায়, টিস্যু খায়। দিস আর দ্য পাইকা। এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে পাইকার একটা ক্লোজ রিলেশন আছে। ওদের অ্যাট্রোফিক গ্লোসাইটিস, স্টোম্যাটাইটিস, মানে ওরাল কেভিটিতে নানা ধরনের তার সোরনেস থাকে, অ্যাট্রোফিক টাং থাকে। তাদের নেইলে যদি আমরা দেখি কয়লোনেকিয়া দেখতে পাই, এবং দেয়ার ডেভেলপমেন্ট ইজ অলসো পুর। এবং আরো যদি বেশি হয় তখন আমরা দেখতে পাই যে তার পাম সোলস, বাচ্চাদের কিন্তু আমরা কনজেংটিভে দেখার আগে বাচ্চার এনিমিয়াটা দেখি আমরা পাম এবং সোলসে। বাচ্চাকে যদি আমি জোর করে চোখ দেখতে চাই, বাচ্চা কান্না শুরু করে, এরপরে দেখা যায় চোখ লাল হয়ে গেছে। সুতরাং আমার মিসডায়াগনোসিস হতে পারে বাচ্চার এনিমিয়া। বাচ্চাদের আসলে আমরা এনিমিয়া দেখি, আমার এই ছবিটা আছে, আপনারা দেখেন বাচ্চার পাম, এই যে এবং নিজের পামের সাথে আমরা এটা কম্পেয়ার করি। দেখেন যে এক্সামিনারের ইয়ের সাথে একটা অ্যানিমিক বাচ্চার পামের কম্পেয়ার করা হয়েছে এখানে। এগুলো হচ্ছে আমি এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ইমিডিয়েট কনসিকুয়েন্সেস। লং টার্ম কনসিকুয়েন্স কি কি হতে পারে? এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য একটা বাচ্চার ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট হয় এবং তার স্কুল পারফরমেন্স কমে যেতে পারে। আগে আলোচনা করেছি ইম্পেয়ার্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট হতে পারে, তার মেন্টাল রিটার্ডেশন হতে পারে, এবং তার ওয়ার্ক আউটপুট অ্যান্ড ক্যাপাসিটি কমে যায়, অ্যান্ড দে আর মোর প্রোন টু ডেভেলপ ডিফারেন্ট সর্টস অফ ইনফেকশনস। আমরা ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের হিমোগ্লোবিন লো, পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করি, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, আরো কয়েকটা কন্ডিশনে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া পাই, আমি আলোচনা করবো একটু পরে। রেড সেল ইন্ডিসেসে যদি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিকের সাথে আমরা আরডিডব্লিউটা যদি দেখি, এটা ইনক্রিজ থাকে। রেটিকুলোসাইট কাউন্ট ইনিশিয়ালি নর্মাল থাকে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার সাথে ফেরিটিনটা লো থাকে, যেহেতু আয়রন কন্টেন্ট কম, সিরাম আয়রন কম থাকে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা হাই থাকে। এইটার ক্লোজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন ব্লাড রিপোর্ট ইজ থ্যালাসেমিয়া। তাইলে আর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আমরা থ্যালাসেমিয়াতে পাই, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া আমরা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে পাই। কিন্তু থ্যালাসেমিয়াতে আমরা এখানে যে আলোচনা করেছি যে আরডিডব্লিউটা increased in the iron deficiency anemia and normal or reduced in the thalassemia. থ্যালাসেমিয়াতে রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকে, ফেরিটিন নর্মাল থাকে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি নর্মাল অথবা লো থাকে, সিরাম আয়রন মেবি নর্মাল মেবি হাই। এই জিনিসগুলা কন্ট্রাস্ট করে along with the peripheral blood film of the thalassemia. আরো হতে পারে anemia of other chronic disease, lead poisoning. ট্রিটমেন্ট কি? নিউট্রিশন কাউন্সিলিং। আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মাকে বলবো যে আমরা প্রপারলি খেতে, মা যেন ভালো খায়, বেশি খায়, আয়রন কন্টেনিং ফুডস ভালো মতো খায়, এবং একটা ব্যালেন্স ডায়েট খায়। কমপ্লিমেন্টারি ফিডিং টু স্টার্ট, ওইটাও যেন ব্যালেন্সড হয়, এবং যে বাচ্চার দরকার আছে তাকে আয়রন সাপ্লিমেন্টেশন দেবো, স্পেশালি দ্য প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবিস। ওরাল আয়রন থেরাপি, এটা হচ্ছে আয়রন ডিফারেন্ট ফর্মে পাওয়া যায়, সিরাপ, ড্রপস। এবং একটা প্রিভেনশন কি, আমাদের বাচ্চাদের যেটা কমনলি আমরা প্রিভেনশন করতে পারি, পিরিয়ডিক ডিওয়ার্মিং। এবং আমরা এই বাচ্চাদের কখন রেফার করব? when they are not responding to oral iron therapy or severe anemia which may need blood transfusion, or when there is diagnostic confusion whether it is due to iron deficiency anemia or this anemia is due to other cause. আমাদের বাংলাদেশে অ্যানিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম আপ টু 5 years অফ দ্য এজের বাচ্চাদের, যেটা হচ্ছে যে ভিটামিন এ ক্যাম্পেইনের সাথে ওদেরকে প্রতি 6 মাস পর পর অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয়। দিস ইজ ওয়ান অফ দ্য প্রিভেন্টিভ প্রোগ্রাম। আর হচ্ছে কোনো সেন্টারে এমএনপি মাইক্রোনিউট্রিয়েন্ট একটা পাউডার দেওয়া হয়, সাপ্লিমেন্টেশন। এটাও হচ্ছে 23, মানে 2 বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া হয় টু রিডিউস অ্যানিমিয়া ইন দ্যাট এজ গ্রুপ। এমএনপি পাউডারের মধ্যে 5টা নিউট্রিয়েন্ট থাকে, ইনক্লুডিং আয়রন এন্ড দ্য ফলিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে আমাদের ভিটামিন। এরপরে আমাদের আসে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট সলুবল ভিটামিন। প্রিন্সিপাল ফাংশন অফ দ্য ভিটামিন ডি ইজ টু ফর্ম দ্য bone by improving the absorption of calcium from the gut, reabsorption of calcium from distal renal tubule, and interacts with parathormone. Calcium and phosphorus level maintain bone mineralization and neuromuscular function. এখন ভিটামিন ডির সোর্সগুলো কি? আমরা জানি যে ভিটামিন ডির একটা সোর্স হচ্ছে আমাদের সানলাইট,
আরো অনেকগুলো এখানে ছবি আছে। এইগুলো হচ্ছে তার ভিটামিন ডি সোর্স। আমরা সানলাইটে আমরা বলি যে আজকাল আমাদের যারা মানে বিশেষ করে আরবান চিলড্রেনরা, ওরা ওই টাইমটাতে স্কুলে থাকে অথবা অ্যাপার্টমেন্টের ভিতরে থেকে যায় যেখানে সানলাইট এক্সপোজার খুব কম। ওই বাচ্চাদের কিন্তু আমাদের বাচ্চাদের এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ফিচার্স অনেক বেশি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি করলেই দেখা যায় তার ভিটামিন ডি কম। ওই বাচ্চাদের আমরা এনকারেজ করি আপনার বাচ্চাকে আপনি সান এক্সপোজারে পাঠাবেন। সান এক্সপোজারে স্কুল থেকে ফিরে এসে যখন 4টার সময় তখন গেলে কিন্তু হবে না। তাহলে কখন যাবে? সান এক্সপোজারে সে যাবে হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টার সময় যাবে। সে একদম খালি গা হয়ে চলে যাবে ছাদে। এবং ওখানে অ্যাটলিস্ট হাফ 1 আওয়ার সে সান এক্সপোজারে থাকবে। কারণ হচ্ছে ওই সকাল 10টা থেকে 3টার মধ্যে যে সান এক্সপোজার, ওই সময় সানের যে আলট্রাভায়োলেট বি লাইটটা ওইটা মোর ইন্টেন্স থাকে, এবং দিস হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ ভিটামিন ডি উইদিন দ্য বডি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে কি হয়? রিকেটস হয়। রিকেটস নিয়ে আমি খুব বেশি আলোচনা করছি না, রিকেটস একটা স্পেশালাইজ সাবজেক্ট। রিকেটস এর বাচ্চাদের বোন মিনারেলাইজেশন হয় না, তো নানা ধরনের বনি ম্যানিফেস্টেশনস থাকতে পারে। বোলেক্স, তারপর হচ্ছে বাচ্চাদের ডিফারেন্ট সর্টস অফ ফ্র্যাকচার টেন্ডেন্সি থাকে। এখন ইনভেস্টিগেশনে এক্সরে করলেই বোঝা যায়, আরো কিছু ইনভেস্টিগেশন আছে, ওইগুলো করা যায়। ভিটামিন ডি, ক্যালসিয়াম ফসফেট, অ্যালকালাইন ফসফেটেস, আমরা এই আলোচনায় আর যাচ্ছি না। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন এন্ড মেইনটেনেন্স থেরাপি আমাদের। আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি প্রিভেন্ট করব কিভাবে? বাই এক্সপোজার টু সানলাইট, ইনটেক অফ দ্য ডায়েট রিচ ইন দ্য ভিটামিন ডি এন্ড ক্যালসিয়াম। এটা আছে আমাদের এখানে হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি নিয়ে আমাদের ডিসকাশন শেষ। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে একটা বাচ্চা এখন আর আমরা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সাথে নেই, এখন আর সাম ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস আর একটা দুইটা আছে। একটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন কিন্তু খুব কমন বাচ্চাদের। অ্যান্ড প্র্যাকটিক্যাল পারপাসে আমরা কাকে কনস্টিপেশন বলি? যার ইনফ্রিকুয়েন্ট বাউল হ্যাবিট অ্যান্ড দ্য স্টুল ইজ হার্ড অ্যান্ড পেইনফুল, এটাই হচ্ছে কনস্টিপেশন। একটা বাচ্চার কনস্টিপেশন কেন হয়? যদি আমরা কারণগুলো জানি তাইলে আমরা বাচ্চার ম্যানেজ করা ইজি হয়। দে আর নট টেকিং এনাফ ফাইবার ফুড। বাচ্চারা দেখা যায় শুধু চিকেন খায়, ভেজিটেবলস খায় না, প্রপারলি পানি খায় না। তো ওই বাচ্চাদের কনস্টিপেশন অনেক বেশি হয়। দো সাম অফ দ্য চিলড্রেন হ্যাভ স্টুল উইথহোল্ডিং বিহেভিয়ার। ওরা হয় কি যে মানে স্কুলে গেছে, স্কুলে যাওয়ার টাইমটাতে ওর বাউল আর্চটা এসছে, কিন্তু সেই স্কুলের বাথরুমে যাবে না। তারপরে সে একদিন ঠিক দেখা যায় যে সে যেদিন বন্ধের দিন সে করতে চায়, এবং বাই দিস টাইম তার স্টুল হার্ড হয়ে গেছে। হি অর শি সাফার্স ফ্রম কনস্টিপেশন। এবং যে বাচ্চারা সলিড ফুড কম খেয়ে অনেক পরিমাণে মিল্ক খায়, তাদের স্টুল ফর্মেশন কম হয় এবং সাফার্স ফ্রম কনস্টিপেশন। লেস ফ্লুইড ইনটেক, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, টু আর্লি অর ফোর্সফুল টয়লেট ট্রেনিং, চেঞ্জ ইন দ্য রুটিন ইন দ্য ডেইলি লাইফ, অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি অফ কনস্টিপেশন। আর তাহলে মেজরিটি কজ অফ কনস্টিপেশন ইজ ফাংশনাল অর হ্যাবিচুয়াল বলি আমরা। আর কিছু অর্গানিক কজ থাকতে পারে, তার মধ্যে হ্যাবিচুয়ালের পরে যেটা সেটাই হচ্ছে হার্শপ্রাংস ডিজিজ। হার্শপ্রাং ডিজিজ হচ্ছে একটা নিউরোলজিক্যাল ইনারভেশন, যেটা হচ্ছে আমাদের রেকটামে রেকটাম অ্যানাল ক্যানালে এটা হয় না। এটা হচ্ছে সেই বাচ্চাদের হার্শপ্রাং ডিজিজ হয়, ওদের ফিকাল লোড হয়ে যায় এবং ওদের দে সাফার্স ফ্রম কনস্টিপেশন। হাইপোথাইরয়েডিজমে কনস্টিপেশন হয়, যে বাচ্চাদের অ্যানাল স্টেনোসিস আছে, অথবা কিছু নিউরোলজিক্যাল কন্ডিশনস লাইক স্পাইনা বাইফিডা, মেনিঙ্গোসিল, or some drugs may cause constipation. Even iron can cause constipation. এবং কনস্টিপেশনের কারণে কি হতে পারে? অ্যানাল ফিশার, তখন তার আবার পেইনফুল ডেফিকেশন হয়, নেক্সট ডেফিকেশন পেইনফুল হয়, এবং সে উইথহোল্ড করে, আবার তার ইনফ্রিকুয়েন্ট বাউল হ্যাবিট হয়। এই ভিশিয়াস সার্কেল চলতেই থাকে। Some of the children may suffer from rectal prolapse and fecal swelling may also happen. ইনভেস্টিগেশন কি করতে পারি আমরা? এক্সরে অ্যাবডোমেন করলে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল দেখা যায়। আরো বেশি যাদের আমরা কোনো বাচ্চার তার ডাইলেটেড প্রক্সিমাল কোলন অথবা কনস্ট্রিক্টেড ডিস্টাল কোলন, যেটা আমরা হার্শপ্রাং ডিজিজ আছে, ওইটা দেখার জন্য বেরিয়াম এনামা করা লাগতে পারে।
হাইপোথাইরয়েডিজম সাসপেক্ট করলে, অথবা যে কোনো বাচ্চা যদি কনস্টিপেশন হয়, তার থাইরয়েড ফাংশন টেস্ট করাটা দরকারি। ম্যানেজমেন্ট, আমরা বাবা মাদেরকে কি অ্যাডভাইস করব? অ্যাডভাইস প্যারেন্টস অন হাউ টু ইমপ্রুভ বাউল মুভমেন্টস। কিভাবে করতে পারি? তাদের বলবো যে শাক সবজি, পাকা পাকা পেঁপে, মাছ, এগুলো বেশি করে খাওয়াবেন। খাবারের সাথে প্রচুর পরিমাণে শাকসবজি দিবেন, তাকে পাকা পেঁপে খাওয়াবেন, বেলের শরবত খাওয়াবেন, এবং টেস্টি স্যুপগুলো পাওয়া যায়, টেস্টি স্যুপগুলো সেটা গুলালে একটা ফ্রুট জুসের মতো হয়, ইমিডিয়েটলি যদি খাওয়াতে পারেন তাহলে এটা অনেক বেশি বাচ্চার বাচ্চার কাজ হবে। তারপর হচ্ছে শিডিউল টয়লেটিং। তাকে এনকারেজ করবেন প্রত্যেক দিন সে বাউল মুভ করবে ইন স্পেসিফিক টাইম, এবং এই ডেইলি বাউল মুভ করলেও কিন্তু ওই বাচ্চা দ্যাট উইল বি কমফোর্টেবল, that will be specific time daily toilet, and make toilet time comfortable. Encourage and yeah, encourage and reward child to move the bowels. আর এই যে যেই বাচ্চারা ডেইলি বাউল মুভ করতে চাইবে না, অনেক সময় দেখা যায় মা বাবারা অনেক বেশি তাকে তাকে কর্পোরাল পানিশমেন্ট দেন, অথবা তাকে ফিজিক্যালি তাকে তাকে বকাবকি করেন। সো নেভার পানিশ দেম ইফ দে ডোন্ট ট্রাই টু মুভ বাউল অর সয়েল দ্য প্যান্টস। তাকে আপনারা এনকারেজ করবেন। আরো যদি না হয় তাহলে বাচ্চাকে ল্যাক্সেটিভস দেওয়া যেতে পারে, এবং যদি আন্ডারলাইং কোনো কন্ডিশন পাওয়া যায় উই হ্যাভ টু ট্রিট। যেমন হাঁসপ্রাং ডিজিজ থাকলে তার চিকিৎসা করতে হয়, তার পুল থ্রু অপারেশন বলে, যেটা সার্জনরা করে থাকেন আর কি। এগুলো হচ্ছে রাফেজ ফুডস, দিস আর দ্য কনস্টিপেশন। আমাদের লাস্ট যে টপিক্সটা সেটা হচ্ছে ফুড অ্যালার্জি। Food allergy is an abnormal immune response to food. The symptoms, আমরা সাধারণত যেটা ফুড অ্যালার্জি যখন হয় আমাদের কিছু হাইভস হয়, আমাদের আর্টিকেরিয়া হয়, এটাই কমনলি আমরা দেখি। বাট সামটাইমস ইট মে বি মোর সিভিয়ার অ্যান্ড মে বি লাইফ থ্রেটেনিং। তার ইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশনস থাকতে পারে, আমরা আলোচনা করব একটু পরে। ইট মে হ্যাপেন উইদিন মিনিটস টু সেভারাল আওয়ার্স অফ এক্সপোজার। When the symptoms are severe, তখন তাকে আমরা বলি অ্যানাফাইলেক্সিস। কমন ফুড যেগুলোতে হয়, কাউজ মিল্ক, পিনাটস, এনি সর্ট অফ নাট ক্যান কজ দ্য অ্যালার্জি। এগস, শেলফিশ, ফিশ, আমাদের দেশে ইলিশ মাছে বলা হয়, নাটস, সয়, হুইট এন্ড দ্য ফ্রুটস। এটা হচ্ছে কি কি সিমটম হতে পারে? কি কি সিমটম হতে পারে? স্কিনে আপনার ইচিং, হাইভ, সোয়েলিং এন্ড দ্য ইচিং। তারপরে হচ্ছে রানি নোজ হতে পারে, বার্নিং সেন্সেশন ইন দ্য লিপস অ্যান্ড দ্য মাউথ, দেখা যায় ঠোঁট ফুলে গেছে। তারপরে তার উইজিং হতে পারে যদি রেসপিরেটরি ট্র্যাক্টে হয়, ওয়াটারি অ্যান্ড দ্য ইচি আইস হতে পারে, এবং রেসপিরেটরি ট্র্যাক্টে হয়ে অনেক সময় দেখা যায় যে তার চোকিং সেন্সেশন হতে পারে, এবং those child may suffer from anaphylaxis including trouble breathing and the dizziness and hypotension. এটা আমরা আর রিপিট করছি না। Anaphylactic shock is a generalized shock reaction, can have any other symptoms in addition to severe loss of blood pressure and the cardiac arrhythmia, and it may have multiple organ failure if not addressed quickly. If not treated immediately, it can be fatal. এটা হচ্ছে it is not a rare occurrence. এটা ট্রিটমেন্ট ফর ফুড অ্যালার্জি হচ্ছে, বলে কোনো কিউর নাই, many are lifelong. Specific avoidance of the offending food is the main preventive measure for food allergy. এবং ফুড অ্যালার্জি হতে হলে, আমি তো একটুখানি খেয়েছি, আমার কেন হলো? আমি দেখা গেছে এক পিস মাছও খাই নাই, জাস্ট মাছের কাছ থেকে একটু টেস্ট করেছি, বাট জাস্ট ওয়ান লিটল বিট ক্যান হার্ট। ট্রিটমেন্ট অফ দ্য ফুড অ্যালার্জি, যখন আমাদের এরকম আর্টিকেরিয়া, হাইভস, অ্যালার্জি হয়, তখন আমরা কি কি মেডিকেশন দিতে পারি? ফার্স্ট লাইন মেডিকেশনের মধ্যে হচ্ছে H1 ব্লকার এবং H2 ব্লকার কম্বাইন্ড, দুটোই ব্লক করতে হয়। শুধুমাত্র H1 ব্লকার দিলে হয় না, অ্যান্টিহিস্টামিন দিলে হবে না, তার সাথে H2 ব্লকার দিতে হয়।
তার সাথে যদি তার ব্রঙ্কো কনস্ট্রিকশনের, যদি বাচ্চার একটু শ্বাসকষ্টের মতো হয়, কাশি হয়, তাহলে ব্রঙ্কোডাইলেটর ইন দ্য ফর্ম অফ নেবুলাইজেশন অর অথবা পাফ ইউজ করতে পারি। এর চেয়েও যদি বেশি হয়, ওরাল অর প্যারেন্টাল স্টেরয়েডস। এরপরেও যদি না হয়, এপিনেফ্রিন। এপিনেফ্রিন অথবা অ্যাড্রিনালিন, যেটা বলি, দেয়ার ইজ নো কিউর ফর ফুড অ্যালার্জি। আচ্ছা, anaphylaxis act quickly, do not delay. Epinephrine is the medication of choice for the treatment of the acute anaphylaxis. Delay or failure to administer epinephrine may contribute to a fatal outcome. অথবা if there is in doubt, use the EpiPen. এটা বাইরের দেশে একটা এপিপেন পাওয়া যায়, যেটা সেলফ মেডিকেশন হিসেবে ওরা ইউজ করতে পারে, সাবকিউটিনাস ওই পেনটা। এটা হচ্ছে আমাদের ওই যে ইনসুলিন দেওয়ার যে পেন, ওই টাইপেরই একটা পেন। The side effects of the EpiPen include fast heartbeat, deteriorate feeling, and other cardiovascular symptoms. কিন্তু life-saving benefit of the epinephrine outweigh the risk of the side effects, and then arrange emergency transfer to the patient. এই যে এপিপেন এরকম পাওয়া যায়, বাচ্চাদেরটা গ্রিন, বড়দেরটা ইয়েলো। আর হচ্ছে বলে যে ইমার্জিং কিছু ড্রাগস আসছে ফুড অ্যালার্জির জন্য, যেমন ওমালিজুমেব is a type of drug called the monoclonal antibody. This medicine is approved for certain adult and children 1 year older. Doesn't Omalizumab doesn't prevent all allergy reactions of the food. তাহলে আমরা food allergy can affect a small percentage of the population, but reactions can occasionally be severe, even life-threatening. So we have to address it very seriously. So thank you all. In sharing টা বন্ধ। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, জি, কোশ্চেন ছিল ফেইলিউর টু থ্রাইভ আর সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, এটার জি, মধ্যে ওখানে সাউন্ড একটু বেশি হচ্ছে, আপনি একটু। ম্যাডাম জিজ্ঞাসা করছিলাম যে ফেইলিউর টু থ্রাইভ এন্ড সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, এটার মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবো? আচ্ছা, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন হচ্ছে যখন একটা বাচ্চার ডাব্লিউএইচও একদম ক্রাইটেরিয়া আছে, যে ডাব্লিউএইচওর আলাদা একটা চার্ট আছে, যে ওয়েট ফর হাইট একটা চার্ট আছে, যেটা 3rd সেন্টারের নিচে হয়। এবং সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের সাথে কিছু ফিচার্স থাকে, যেমন ধরেন আপনার যদি কোয়াশিয়রকর হয় তাহলে বাইপেডাল ইডেমা থাকে, অথবা যদি এবং ফিচার্স অফ দ্য মানে ক্যাকেকটিক চাইল্ড, যেমন ধরেন ওই বাচ্চাটা যদি আপনি কোলে নেন, তাদের ব্যাগি প্যান্টস লাইক থাকবে, তারপর হচ্ছে তার পিছন থেকে একদম কঙ্কালসার বলতে যেটা। এবং তার আমরা যদি এভিডেন্স এভিডেন্স হিসেবে আমরা দেখতে চাই, ওই বাচ্চাগুলোর ওয়েট থাকে হচ্ছে লেস দেন 3rd সেন্টাইল। আর সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের সাথে ফেলিউর টু থ্রাইভের যদি আমরা বাই ওয়েটে বলি, তাইলে তার হচ্ছে যে লেস দেন 5th সেন্টাইল হয়, লেস দেন 3rd সেন্টাইল না। আর কোনো কোশ্চেন আছে? তাইলে কি আমরা শেষ করব? এবং আর কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম, আর কোশ্চেন তাহলে শেষ করি। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ এডমিন। তো আপনারা বন্ধ করে দিতে পারেন। ধন্যবাদ।